সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত কোথাও কেউ নেই উপন্যাসটির ১বিংশ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। বকুলের বিয়ে হয়েছে ১ সপ্তাহ হয়ে গেল। ১ সপ্তাহ অনেক লম্বা সময় নয়, কিন্তু তার কাছে মনে হচ্ছে যেন অনন্তকাল ধরে সে বউ সেজে ঘুরে বেড়াচ্ছে। রাতে ঘুমোতে যাচ্ছে একজন পুরুষ মানুষের সঙ্গে, মানুষটিও যেন তার সঙ্গে অনন্তকাল ধরেই ঘুমোচ্ছে। গায়ে ঘামের গন্ধ। সে কথা বলে উঁচু গলায়, রেগে ওঠে অল্পতে। বিয়ের ২য় দিনেই সে বলল, পিঠটা একটু চুলকে দাও তো বকুল। কি অদ্ভুত কথা! ঘর ভর্তি মানুষজন, সে বসে আছে টানা বারান্দায়, লোকজন আসা যাওয়া করছে, এর মধ্যে পিঠ চুলকে দেবে কি? কিন্তু জহির শার্ট তুলে খালি গায়ে বসে আছে। অসহিষ্ণু গলায় বলল, আহ, দেরি করছো কেন? নতুন বউকে কেউ এমন কড়া গলায় কিছু বলে? বকুলের চোখে পানি এসে যাচ্ছিল। সে বহু কষ্টে পানি সামলালো এবং হাত রাখল জহিরের পিঠে। জহির বিরক্ত মুখে বলল, এরকম শান্তিনিকেতনী কায়দায় সুরসুরি দিচ্ছ কেন? ভালো মতো চুলকাও। কি বিশ্রী কথা বলার ভঙ্গি! বিয়ের পর মানুষটিকে বকুলের মোটেও ভালো লাগছে না। দুপুরের পর থেকেই তার শুধু মনে হতে থাকে সন্ধ্যা এসে পড়ছে, একসময় সন্ধ্যা মিলাবে, এবং জহির সবার সামনেই দরজা বন্ধ করে ঝাপটাঝাপটি করতে করতে বলবে, তুমি এমন মাছের মতো পড়ে থাকো কেন? তোমার অসুবিধাটা কি? বকুল শুধু মনে মনে বলবে, আহ, আজকের রাতটা পার হোক। একসময় সেই রাত পার হয়, কিন্তু আবার নতুন একটি রাত আসতে শুরু করে। একটি বিবাহিত মেয়ের জীবন মানে কি একের পর এক গ্লানিময় ক্লান্তির দীর্ঘ রজনী? কাউকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে, কিন্তু কাকে করবে? টিনা ভাবি নেই। তাকে চিঠি লেখা যায়, কিন্তু চিঠি লিখতে ইচ্ছা করে না। ইদানিং তার বারবার মনে হয় সবাই ইচ্ছা করে তাকে জলে ফেলে দিয়েছে। সবাই জানতো তার এই অবস্থা হবে, কিন্তু কেউ তাকে বলেনি। বিশাল এই বাড়িতে তার শুধু হাঁপ ধরে। প্রায় মনে হয় নিঃশ্বাস নেবার মতো বাতাস কোথাও নেই। অথচ কি খোলামেলা বাড়ি! তাদের শোবার ঘরের দক্ষিণ দিকের জানালা খুলে দিলে বাতাসে বিছানার চাদর সব উড়িয়ে নিয়ে যায়। টানা বারান্দা এত প্রশস্ত যে নেট টাঙিয়ে ব্যাডমিন্টন খেলা যায়। একতলার বেশিরভাগ ঘরই তালাবদ্ধ। থাকার লোক নেই, তাই ব্যবহার হয় না। তার শাশুড়ি প্রথম দিনেই সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন, সারাক্ষণে কথা বললেন। এই যে দেখো মা, পাশাপাশি 2 ঘর। তোমার শ্বশুর বলতেন অতীত ঘর, অতিথি এলে থাকবে। কত বড় ঘর দেখলে! ইচ্ছা করলে বাইজি নাচানো যায়। তোমার শ্বশুর সাহেবের মাথাটা ছিল খারাপ, টাকা পয়সা যা ছিল সব ঢেলেছে এই বাড়িতে। তা না করে যদি জমি জমা করত, তাহলে আজ তোমরা পায়ের উপর পা তুলে থাকতে পারতে। বুঝলে মা, এই বংশই হচ্ছে পাগলের বংশ। আমার ছেলেও পাগল, এখন বুঝতে পারছো না, কয়েকদিন যাক, তারপর বুঝবে। এই যে দেখো, এটা দেখো, লাইব্রেরি ঘর। রাজ্যের বই আছে এখানে, পোকায় কেটে সব শেষ করেছে, একটা বই আস্ত নেই। বই পড়ার অভ্যাস আছে তোমার? থাকলে আমার কাছ থেকে চাবি নিয়ে যেও। তবে মা, রাতের বেলা এখানে এই ঘরে আসবে না। সবাই বলে কি সব নাকি দেখে, আমি নিজে কোনোদিন দেখি নাই। তোমার শ্বশুর সাহেবকে নাকি দেখে ইজি চেয়ারে শুয়ে বই পড়ছে। যত বানানো কথা, শুনলে রাগে গা জ্বলে যায়। জহির নিজেও বাড়ি প্রসঙ্গে অনেক কথা টথা বলল। বকুলকে খানিক ঘুরিয়ে দেখালো, ছাদে নিয়ে গেল। হৃষ্টচিত্তে বলল, বাড়ি কেমন দেখলে? ভালো। 21টা ঘর আছে, অথচ 2টা মাত্র বাথরুম, তাও একতলায়। বাবার একটা নেশাই ছিল, ঘর বানানো, কি করে রুমের সংখ্যা বাড়ানো যায়, অথচ মানুষ মাত্র 3 জন। এরকম অদ্ভুত শখ হলো কেন? কে জানে কেন। গৌরীপুরের মহারাজার বাড়ি দেখে বোধহয় এই নেশা চেপেছিল। লোকজনের বাড়ির সামনে পেছনে খোলা জায়গা টায়গা থাকে, বাগান টাগান করে, এসব কিচ্ছু নেই।
সবটা জায়গা জুড়ে বাড়ি। কিছুদিন পর এটা হবে ভূতের বাড়ি, কেউ থাকবে না। বকুল ক্ষীণ স্বরে বলল, মা আমাকে লাইব্রেরি ঘরে একা একা যেতে নিষেধ করেছেন। জহির বিরক্ত মুখে বলল, যত ফালতু ব্যাপার, যেখানে যেতে ইচ্ছে হয় যাবে। ভূত প্রেত গল্পের বই ছাড়া অন্য কোথাও নেই। তুমি আবার ভূত বিশ্বাস করো না তো? অল্প অল্প করি। এখন থেকে আর করবে না। তবে শোনো, রাতের বেলা বাথরুমে যেতে হলে আমাকে ডেকে তুলবে, একা একা যাবার দরকার নেই। আমি দোতলায় বাথরুমের ব্যবস্থা করছি, কালই রাজমিস্ত্রি লাগাবো। সত্যি সত্যি ভোর হতেই রাজমিস্ত্রি চলে এলো। বকুলের শাশুড়ি মুখ কালো করে ফেললেন। এত টাকা খরচ করে বাথরুম বানানোর তার কোনো ইচ্ছা নেই। দিন তো চলে যাচ্ছে। ওদের দোতলায় অসুবিধা হলে একতলায় চলে এলেই পারে, ঘর তো সব খালি পড়ে থাকে। মা এবং পুত্রের মধ্যে একটা ঠান্ডা লড়াই হয়ে গেল। এ জাতীয় লড়াই বকুল আগে দেখেনি। সে কি করবে বুঝতে পারল না। শাশুড়ি তার ঘরে শুয়ে কাঁদছেন। জহির চায়ের কাপ হাতে রাজমিস্ত্রিদের কাজের তদারক করছে হাসি মুখে। বকুল শুকনো মুখে একবার যাচ্ছে শাশুড়ির কাছে, একবার আসছে জহিরের কাছে। বাড়িতে আর লোকজন বলতে দুটি কাজের মেয়ে এবং শমশের নামের একজন গোমস্তা ধরনের মানুষ, যার একমাত্র কাজ হচ্ছে বাজার করে এনে রোদে পিঠ মেলে বসে থাকা। বিয়ে উপলক্ষে আত্মীয় স্বজন যা এসেছিল তারা একদিন পরই বিদেয় হয়েছে। বকুলের শাশুড়ির তাদের প্রত্যেকের সঙ্গেই ঝগড়া হয়েছে। ঝগড়ার কারণ হচ্ছে বিয়েতে দেয়া উপহার। তিনি বকুলের চাচি শাশুড়িকে সবার সামনেই বললেন, 10টা না 5টা না, একটা মাত্র ছেলে আমার। তার বউয়ের জন্য যে শাড়ি আনলেন সেই শাড়ি তো আমার কাজের মেয়েও পরে না। আমার একটা ইজ্জত আছে। ছেলের বউয়ের কাছে আমার মুখ ছোট হলো না? আপনি 2 মেয়ে বিয়ে দিয়েছেন, এদের প্রত্যেকের বিয়েতে আমি সোনা দিয়েছি, দেইনি? আমার ছেলে কি নদীর পানিতে ভেসে এসেছে? কঠিন কঠিন কথা খুব সহজ মুখে বলে যাচ্ছেন। রোগা ফর্সা ও সুন্দর মহিলাটি কাঁদতে লাগলেন। কি অস্বস্তিকর অবস্থা! 5 দিনের মাথায় বাবু এসে উপস্থিত। একা একা চলে এসেছে, হাতে নতুন কেনা সুটকেস। বকুলের বিস্ময়ের সীমা রইল না। বিস্ময় এবং আনন্দ। তার ইচ্ছা করছিল ছুটে গিয়ে বাবুকে জড়িয়ে ধরে খানিকক্ষণ খুব কাঁদে, কিন্তু তা সম্ভব নয়। শাশুড়ি বাবুর সঙ্গে কথা বলছেন। জহির দোতলা থেকে নেমে এসেছে। বাবুর শোবার জায়গা হলো একতলায়। বকুল অবাক হয়ে লক্ষ্য করল, বাবুর ঘর গোছগাছ করে দেবার জন্যে জহির নিজেই উদ্যোগী হয়েছে। বকুল এটা ঠিক আশা করেনি। তার কেন জানি মনে হচ্ছিল জহিরের এখন আর তার বা তার পরিবারের কারোর প্রতি কোনো আগ্রহ নেই। রাতের বেলা বকুলকে খানিকক্ষণ কাছে পেলেই তার হবে। সমস্ত ভালোবাসাবাসী রাতের খানিকক্ষণ সময়ের জন্যে। সে ভেবে পাচ্ছে না এই ব্যাপারটা কি শুধু তার ক্ষেত্রেই সত্যি, না পৃথিবীর সব মেয়েদের বেলাতেও সত্যি। বকুলের আনন্দের সীমা রইল না যখন জহির বলল, তুমি বরং আজ তোমার ভাইয়ের সঙ্গে ঘুমাও। বকুল তাকিয়ে রইল। জহির বলল, বেচারা একা একা ভয়টয় পেতে পারে। তাছাড়া তোমার নিজেরও ভাইয়ের সঙ্গে গল্প করতে নিশ্চয়ই ইচ্ছা করছে। রাত জেগে গল্প করো। আনন্দে বকুলের চোখে পানি এসে গেল। সে কি বলবে বুঝতে পারছে না। তার ইচ্ছা করছে এমন কিছু বলতে যাতে জহির খুব খুশি হয়, কিন্তু তেমন কোনো কথা তার মনে আসছে না। সে শুধু বলল, তোমার অসুবিধা হবে না তো? অসুবিধা? অসুবিধা হবে কেন? ঠিকই তো, তার অসুবিধা হবে কেন? বকুল কথাটা বলেছে খুব বোকার মতো। জহির বলল, এক কাজ করলে কেমন হয়? বাবুকে এখানে রেখে দেয়া যায় না? এখানে রেখে দিব? হ্যাঁ, তোমার সঙ্গে থাকবে, পড়াশোনা করবে। বিরাট বাড়ি খালি পড়ে আছে। তাছাড়া ও থাকলে তোমার একজন সঙ্গী হবে। সত্যি বলছো? সত্যি বলছি মানে? না মানে তুমি চাও ও এখানে থাকুক?
না চাইলে শুধু শুধু বলবো কেন? চাই বলেই তো বলছি। তাছাড়া আমি যখন এখানে থাকবো না তখন তুমি খুবই লোনলি হয়ে পড়বে। বকুল অবাক হয়ে বলল, তুমি এখানে থাকবে না মানে? মাঝে বলল তুমি এখানেই থাকবে। আমি কি মফস্বলে পড়ে থাকবো নাকি? কি যে তুমি বলো! ঢাকা ছাড়া আমি থাকতে পারি না। তুমি ঢাকা থাকলে আমিও ঢাকা থাকব। জহির নিস্পৃহ গলায় বলল, পাগল হয়েছ? মা যতদিন বেঁচে আছেন ততদিন তোমাকে এখানেই থাকতে হবে। কেন? এই শর্তেই মা তোমাকে বিয়ে করার ব্যাপারে মত দিয়েছেন। বকুল অবাক হয়ে তাকিয়ে রইল। জহির হাসতে হাসতে বলল, মা বড় কঠিন জিনিস, যত দিন যাবে ততই বুঝবে। তুমি শোবার আগে এক জগ পানি আর একটা গ্লাস দিয়ে যাবে। জহির ঘুমোবার আয়োজন করল। রাতে বাবুর সঙ্গে তেমন কোনো কথাবার্তা হলো না। ঘুমে তার চোখ জড়িয়ে আসছে। তাছাড়া এমনিতেও তার বোধহয় কথা বলতে ইচ্ছা করছে না। সে ঘাড় বাঁকিয়ে বলল, এই ঘরে ঘুমাতে হবে না। বকুল বলল, ঘুমালে কি অসুবিধা? বাবু তার জবাবে মুখ অন্ধকার করে বসে রইল। বাসার খবর কি? একবার তো বললাম বাসার খবর। মুনা আপা কোনো চিঠি দেয়নি? না, দেয়নি। দিলে তো তোমার কাছেই দিতাম, লুকিয়ে রাখতাম নাকি? চিঠি দিল না কেন? আমি কি জানি কেন দেয়নি। বকুল ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আমার কথা বোধহয় সবাই ভুলে টুলে গেছে। বাবু চুপ করে রইল। তার মুখ দেখে মনে হচ্ছে সে বকুলের এই কথা সমর্থন করছে। তোর মাথা ব্যথা এখনো হয়? হয়। এখন হচ্ছে? না। হলে বলিস, তোর দুলাভাইয়ের কাছ থেকে ওষুধ এনে দিব। আমার কোনো ওষুধ টষুধ লাগবে না। বাবু চাদর দিয়ে মাথা ঢেকে ফেলল। বকুল নরম গলায় বলল, তুই আমার সঙ্গে কথা বল বাবু। এরকম করছিস কেন? তুই এসেছিস, আমার এত ভালো লাগছে। বাবু মুখের উপর থেকে চাদর সরিয়ে ফেলল। বকুল হঠাৎ বলে ফেলল, আমি এখানে খুব কষ্টে আছি রে বাবু। আমার কিছু ভালো লাগে না, মরে যেতে ইচ্ছা করে। কেন? তাও জানি না। বিয়ে করার জন্যে তুমিই তো পাগল হয়েছিলে। বকুল চুপ করে রইল। অনেক রাত পর্যন্ত তার ঘুম এলো না। একবার ইচ্ছা করলো জহিরের কাছে ফিরে যেতে। এই ইচ্ছেটা কেন হলো তাও সে ঠিক ধরতে পারল না। সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। অর্থহীন সব চিন্তা ভাবনা মাথায় আসছে। বাইরে কাক ডাকছে। কাকের ডাকের সঙ্গে নানান রকম পাখপাখালির ডাকও কানে আসছে। ভোর হয়ে যাচ্ছে বোধহয়। ঘুমহীন একটা রাত কেটে গেল। তার কেন যেন মনে হলো এরকম নিদ্রাহীন রজনী আরও অনেক আসবে তার জীবনে। সে খানিকক্ষণ কাঁদল। এ কান্নাও কেমন অন্যরকম। আগে কাঁদলে মন হালকা হয়ে যেত, ভালো লাগতো। এখন লাগছে না, মন ভারী হয়ে যাচ্ছে। বিয়ে কি মানুষকে এমনভাবে বদলে দেয়? টিনা ভাবে বিয়ে নিয়ে কত গল্প করেছে। এরকমও যে হয় তা তো কখনো বলেনি। এটি সে কেন লুকিয়ে রাখল? নাকি সবার জীবনে এরকম হয় না? বেছে বেছে বকুলদের মতো মেয়েদের বেলাতেই এরকম হয়। বকুলের ধারণা হলো সে নিশ্চয়ই খুব খারাপ মেয়ে। খারাপ মেয়েদের এরকম শাস্তিই হয়, হওয়াই উচিত। ভোরবেলা এক কাণ্ড হলো। জহির এসে বলল, আয় বাবু, ঘোড়ায় চড়বে? বাবু অবাক হয়ে বলল, ঘোড়া পাবেন কোথায়? কোথায় পাবো সেটা আমি দেখব, তুমি চড়বে কি না বলো। না, চড়ব না। দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। আমরা ছোটবেলায় চড়তাম,
একটা বেতো ঘোড়া আছে, নড়ে চড়ে না। বাবু হাসি মুখে বলল, আপনার ছোটবেলার ঘোড়া সেটা কি এখনো আছে? মরে ভূত হয়ে গেছে। তাও তো কথা, দাঁড়াও খোঁজ নিয়ে দেখি। এসব জায়গায় ঘোড়া পাওয়া যায়। শীতের সময় ঘোড়ার পিঠে করে ভাটি অঞ্চলে মাল যায়। আধমরা ঘোড়া, চড়তে খুব আরাম, লাফঝাঁপ নেই। বকুল অবাক হয়ে দেখল সত্যি সত্যি দুপুর নাগাদ এক ঘোড়া এসে উপস্থিত। দাড়িওয়ালা এক বুড়ো ঘোড়ার দড়ি ধরে দাঁড়িয়ে আছে। বাবু ঘোড়ার পিঠে বসে আছে, তার মুখ ভর্তি হাসি। বাবুর মুখে এমন হাসি বকুল আগে দেখেনি। বকুলের মনে হলো জহির বাবুকে মুগ্ধ করতে চেষ্টা করছে। মাকড়সার সূক্ষ্ম জালের মতো জাল, চোখে দেখা যায় না, কিন্তু আটকা পড়ে যেতে হয়। একবার আটকা পড়ে গেলে বেরুবার পথ থাকে না। পুলিশের হাঙ্গামায় বাকের এর আগেও দুবার পড়েছে। প্রথমবার ভয় ভয় করছিল। জিপে করে থানায় যাবার সময় তার বুক কাঁপছিল এবং প্রচণ্ড রকম পিপাসা বোধ হচ্ছিল। থানায় পৌঁছে অবশ্যই ভয়টা কেটে গেল। ওসি সাহেব চমৎকার ব্যবহার করলেন। এমনভাবে কথাবার্তা বলতে লাগলেন যেন বাকের তার দীর্ঘদিনের চেনা মানুষ। চা সিগারেট খাওয়ালেন। ঘন্টা দুয়েক পর বললেন, আচ্ছা ভাই যান। কেনই বা তাকে এনেছিল আর কেনই বা ছেড়ে দিয়েছিল তা বাকের জানতে পারেনি, জানার চেষ্টাও করেনি। ইয়াদ অবশ্যই খুব ছোটাছুটি করেছে, নানান জায়গায় টেলিফোন করেছে। সেসব টেলিফোনের একটি ভূমিকাও হয়তো আছে। থানার সেকেন্ড অফিসার বাকেরকে নামিয়ে দিতে জিপ নিয়ে এলেন। লোকটির বয়স অল্প, বয়সের তুলনায় চেহারা বেশ কঠিন, কথা বলে খ্যাসখ্যাসে গলায়। কিন্তু লোকটিকে বাকেরের পছন্দ হয়েছিল। সে জিপে আসতে আসতে বলল, সবসময় মাস্তানরা কি করে জানেন? ক্ষমতায় যে দল থাকে তার সঙ্গে থাকে, তাদের টিকে থাকার স্বার্থেই তারা তা করে। ক্ষমতাসীন দলের ওদের দরকার, ওদেরও সরকারি সাপোর্ট দরকার। মাঝখান থেকে আমরা বসে বসে কলা চুষি। বাকের বলল, সরকারি দলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। সেকেন্ড অফিসার সেই কথার তেমন কোনো গুরুত্ব দিল না। বিরস মুখে সিগারেট টানতে লাগলো। সস্তা সিগারেট, গন্ধে মাথা ধরে গেল বাকেরের। পুলিশের অফিসারও যে সস্তা সিগারেট খায় তা বাকেরের জানা ছিল না। সে সেপাইদের হাতেও 5-5-এর প্যাকেট দেখেছে। দ্বিতীয়বার পুলিশের হাঙ্গামা হলো মঈনুদ্দিন ব্যাপারী নামের এক লোকের জন্যে। সে বাকের এবং ইয়াদের নামে কেস করে দিল। দোকানের ক্ষতি সাধন ও লুণ্ঠন, অভিযোগও গুরুতর। মঈনুদ্দিনের কোমরে জোর ছিল, তার এক খালাতো ভাই প্রতিমন্ত্রী। কাজেই পুলিশ এসে ধরে নিয়ে গেল বাকের এবং ইয়াদকে। সেবার 5 ঘন্টার মতো থাকতে হলো থানায়। এই 5 ঘন্টার মধ্যে কে বা কারা যেন মঈনুদ্দিন ব্যাপারীর দোকানে আগুন লাগিয়ে দিল। 5-6 লাখ টাকার জিনিস নিমিষে উধাও। দিনে দুপুরে 3টা বোমা ফাটল মঈনুদ্দিন সাহেবের বাড়ির সামনে। বাকের ছাড়া পেয়ে আসা মাত্র মঈনুদ্দিন সাহেব কাঁদো কাঁদো মুখ করে দেখা করতে এলেন। জড়িত গলায় বললেন, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, অন্যের পরামর্শে পড়ে এই ব্যাপার। এখন আপনি যদি জিনিসটা ক্ষমার চোখে না দেখেন তাহলে তো মুশকিল। আপনি আমার ছোট ভাইয়ের মতো, বড় ভাই যদি না বুঝে একটা কাজ করে। জিপে করে পুলিশের কাছে যাওয়াটাই একসময় একটা আনন্দের ব্যাপার ছিল। লোকজন তাকিয়ে তাকিয়ে দেখছে, নেতা নেতা একটি ভাব হচ্ছে মনে। কিন্তু আজ সেরকম মনে হচ্ছে না। বাকেরের মনে হলো এবারের ব্যাপারটা অন্যরকম। কারণ থানার ওসি এক পর্যায়ে তাকে বলল, এবার আপনার তেল কমাবো। একটা থানার ওসি তার সঙ্গে এইভাবে কথা বলবে কেন? রহস্যটা কোথায়? এই লোকই তো আগের দুবার তাকে ভাই ভাই বলেছে, চা এবং গরম ডাল পুড়িয়ে এনে খাইয়েছে, ফেরত পাঠিয়েছে পুলিশের জিপে। আছে 3 ঘন্টা যাবৎ কাঠের একটা বেঞ্চিতে বসে আছে। ওসির ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে তাকে চিনতেই পারছে না। একটা লোককে ধরে নিয়ে এসেছে, এই নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। ওসি সাহেব বিয়ে বাড়ির এক লম্বা চড়া গল্প ফেঁদেছেন। সবাই আগ্রহ করে গল্প শুনছে। সেতাবগঞ্জে বরযাত্রী যাবে, ভুলে গিয়ে উঠেছে নবীগঞ্জে। সেখানেও এক মেয়ের বিয়ে।
সাজানো বাড়ি দেখে সবাই গিয়ে বর নিয়ে উঠল। মাইকে গান টান বাজছে, কোণে পক্ষীয়দের মধ্যে কানাঘুষা হচ্ছে, সবাই মুখ চাওয়াচাওয়ি করছে। অচেনা বর, অচেনা লোকজন, দীর্ঘ গল্প, শেষই হতে চায় না। যারা শুনছে তারা হেসে গড়িয়ে পড়ছে। উৎসাহ পেয়ে ওসি সাহেব রসালো জায়গাগুলি দ্বিতীয়বার করে বলতে লাগলেন। বাকেরের মনে হলো এই গল্প শেষ হওয়া মাত্র তিনি দ্বিতীয় একটি গল্প শুরু করবেন। সে শুকনো মুখে বলল, এক গ্লাস পানি খাবো। ওসি সাহেব বললেন, পানি খেলেই পেচ্ছাপ পেয়ে যাবে, চুপচাপ বসে থাকেন। ঠান্ডার দিনে এত কিসের পানি খাওয়া খাওয়ি। এতেই হাসির স্রোত বয়ে গেল। বাকেরের বিস্ময়ের সীমা রইল না। দুপুর 1টা পর্যন্ত বাকের একই জায়গায় বসে রইল। 1টার সময় ওসি সাহেব বললেন, ওকে হাজতে ঢুকিয়ে দিন। বাকের বলল, কি ব্যাপার আমাকে বলুন। সময় হলে সবই শুনবেন। সময় হয় নাই, এখনো বাকি আছে। এই কথাতেও একটা হাসির স্রোত বয়ে গেল। এ থানার ওসি সাহেব যে একজন রসিক ব্যক্তি, সে পরিচয় বাকের এর আগে পায়নি। বিভিন্ন পরিবেশে মানুষের বিভিন্ন পরিচয় পাওয়া যায়। হাজতে ছোট্ট ঘরটায় 9 জন হাজতি। এর মধ্যে একজন অসুস্থ, সে বিকট শব্দে বমি করছে, বমির চাপে চোখ উল্টে আসছে। কেউ তা নিয়ে মাথা ঘামাচ্ছে না। সবার চোখের দৃষ্টিতে এক ধরনের উদাস ভাব। দরজার পাশে সেন্ট্রি পুলিশ দাঁড়িয়ে আছে, চোখে মুখে রাজ্যের নির্লিপ্ততা। বমি করার ব্যাপারটি সে দেখছে, কিন্তু সে দৃশ্য তার মনে কোনো ছাপ ফেলছে না। বাকের বলল, ভাই, এসব পরিষ্কার করার ব্যবস্থা করেন, লোকটাকে একটা ডাক্তার দেখান। পুলিশ কোনো শব্দ করল না। বাকের দ্বিতীয়বার বলল, কি ব্যাপার ভাই, কিছু করেন? সন্ধ্যাবেলা জমাদার আসবে, তখন পরিষ্কার হবে। লোকটাকে 1 গ্লাস পানি এনে দেন। পুলিশটি বড় একটা টিনের মগে 1 মগ পানি এনে দিল। বাকেরের ধারণা ছিল সন্ধ্যার আগেই অনেকে আসবে তার কাছে। তার ভাই হয়তো আসবে না, কিন্তু লোক পাঠাবে। সন্ধ্যা পর্যন্ত থাকতে হবে কষ্ট করে। ঘরে বমির কুৎসিত গন্ধ। সবাই নাকে রুমাল চাপা দিয়ে বসে আছে। টাক মাথার গোঁফওয়ালা একটা লোক বলল, বড় ভাই, আপনার কাছে সিগারেট আছে? বাকের বলল, না। টাকা তো আছে, সেন্ট্রিকে দেন, সিগারেট এনে দিবে। ওরে 5টা টাকা দিতে হবে। আমার কাছে দেন, ব্যবস্থা করে দিতেছি। বাকের একটা 20 টাকার নোট বের করে দিল। টাক মাথার লোকটি বলল, আরও 5টা টাকা দেন, তাহলে ভালো কম্বল পাবেন, নয়তো এমন কম্বল দিবে ঘুমাতে পারবেন না। বাকের কিছু বলল না। লোকটি বলল, হাজতের খাওয়া খাবেন না বাইরে থেকে খানা কিনে আনবেন? টাকা দিলে এরা বাইরে থেকে খাওয়া কিনে আনে, আমি আগে কিনেই আনতাম, এখন টাকা শেষ। আমার ছেলের টাকা নিয়ে আসার কথা, জোগাড় করতে পারতেছে না। আপনি কতদিন ধরে এখানে আছেন? 13 মাস। 13 মাস বলেন কি? এতদিন হাজতে রাখার কোনো নিয়ম নাই, কোর্টে নিতে হয়, জামিন দিতে হয়। জামিন না হলে জেলখানায় হাজত আছে। কিন্তু কিন্তু কি? না, কিছু না। করেছিলেন কি আপনি? 2টা খুন করেছি, টাকা খেয়ে করেছি। যাদের টাকা খেয়ে করেছি তারাই ধরিয়ে দিয়েছে। বড় ভাই, গোটা 10 টাকা ধার দিতে পারেন? আমার ছেলে এলেই টাকা পেয়ে যাবেন। আপনার নাম কি? আমার নাম কবির উদ্দিন, বাড়ি হচ্ছে গিয়ে মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ গিয়েছেন কখনো? না। ভালোই করছেন না গিয়ে, যাওয়ার মতো কোনো জায়গা না, আমি নিজেই যাই না। বাকের মানিব্যাগ খুলে 10টি টাকা দিল। ব্যাগে আরও 30 টাকার মতো আছে, তার জন্যে যথেষ্ট। সন্ধ্যার আগেই ব্যবস্থা হয়ে যাবে।
সন্ধ্যার আগে কোনো ব্যবস্থা হলো না। কেউ এলো না বাকেরের কাছে। অসুস্থ লোকটি বিকট শব্দে বমি করতে লাগলো মাঝরাতে। বাকের ভেবেছিল এখানেই মরে পড়ে থাকবে। তা অবশ্যই হলো না। ওসি সাহেব এসে তাকে হাসপাতালে পাঠালেন। হাজত ঘরে কোনো বাতি নেই, বাতির দরকারও নেই। বারান্দার আলো এসে পড়ছে, এতেই দেখা যাচ্ছে। তবু ওসি সাহেব কি মনে করে যেন 5 ব্যাটারির টর্চ লাইট সবার মুখের উপর কিছুক্ষণ করে ধরতে লাগলেন। বাকেরের মুখের উপর তা অনেকক্ষণ ধরে ধরা রইল। এটা খুবই আশ্চর্যের ব্যাপার যে হাসান সাহেব বাকেরের গ্রেফতারের খবর পেলেন 1.5 দিন পর, তাও পত্রিকার মাধ্যমে। ছবি ছাপা হয়েছে পত্রিকায়। কোনো খবরই তিনি 2 বার পড়েন না, এটিও পড়লেন না। যদিও তার মন বলতে লাগলো এ খবরটা আবার পড়া উচিত এবং কিছু একটা করা উচিত। তিনি অবশ্যই পরপর 2 কাপ চা খাওয়া ছাড়া আর কিছুই করলেন না। 11টা বাজার আগেই বাসায় চলে এলেন। অফিসে তার কিছুই করার ছিল না। সেলিনা অসময়ে তাকে ফিরতে দেখে মোটেই অবাক হলেন না, যেন তিনি জানতেন হাসান সাহেব অসময়ে ফিরবেন এবং এজন্যই যেন সেজে গুজে অপেক্ষা করছিলেন। সেলিনা বললেন, তুমি কি 8 ঘন্টার নোটিসে চিটাগাং যেতে পারবে? কেন? পারবে কি না সেটা আগে বলো। না পারার তো কোনো কারণ দেখি না। তানিয়ার বিয়ে। এখন আবার বলে বসো না যে তুমি তানিয়াকে চেনো না। চেনো তো? হ্যাঁ চিনি, তোমার খালাতো বোন। না হয়নি, আমার ফুপাতো বোন। হঠাৎ বিয়ে ঠিক হয়েছে, আমাকে টেলিফোনে বলল। আমি বলে দিয়েছি যেভাবেই হোক তোমাকে নিয়ে আমি কাল সকালে চিটাগাং উপস্থিত হব। হাসান সাহেব কিছু বললেন না। সেলিনা বললেন, কথা বলছো না কেন? কি বলবো? যেতে পারবে কি না? বিয়েটা সেরে সেই রাতেই না হয় ফিরে আসব। রাত 10টায় ট্রেন আছে, আমি টিকিট কাটতে পাঠিয়েছি। অনেকদিন ট্রেনে চড়া হয় না। তোমার ট্রেনে চড়তে ইচ্ছে করে না? করে। তুমি যে প্রায়ই একটা কবিতা বলতে, কামরায় গাড়ি ভরা ঘুম, রজনী নিঝুম। হ্যাঁ বলতাম। রাতের ট্রেনে জাস্ট আমরা দুজন। ইন্টারেস্টিং হবে না? আমার তো মনে হয় খুব ফান হবে। হবে হয়তো। আমি তোমার সুটকেস গুছিয়ে রেখেছি। কাজ তো তাহলে অনেক দূরে গিয়ে রেখেছ। হ্যাঁ তা রেখেছি। ট্রেন ছাড়লো রাত 10টায়। হাসান সাহেবের বেশ ভালোই লাগছে। কামরায় গাড়ি ভরা ঘুম, রজনী নিঝুম। কবিতাটি বারবার মাথায় ঘুরছে। 2 জন মাত্র প্রাণী এ কামরায়, তাদের কেউ ঘুমোচ্ছে না। তবু এই কবিতার চরণটি মাথায় আটকে গেল কেন? সেলিনা কী সব যেন বলছে, কিছুই মাথায় ঢুকছে না, কিন্তু শুনতে ভালো লাগছে। সেলিনার গলার স্বর চমৎকার। এই, তুমি কথা বলছো না কেন? শুনছি। 2 জনে কথা বললে কে শুনবে? বাকেরের ব্যাপারটা নিয়ে কিছু করেছ? হাসান সাহেব বললেন, তুমি জানতে? জানবো না কেন? কবে জানলে? যেদিন ধরে নিয়ে গেল সেদিনই। তুমি অফিসে চলে গেলে একটা ছেলে এসে আমাকে বলল। আমাকে তো কিছু বলনি, আমি জানলাম খবরের কাগজ পড়ে। সেলিনা চুপ করে রইলেন। হাসান সাহেব শান্ত স্বরে বললেন, আমাকে জানানো উচিত ছিল। আমার জানাতে ইচ্ছে করেনি। হাসান সাহেব আবার চুপ করে গেলেন। ট্রেন চলছে দ্রুত গতিতে, ঝিকঝিক শব্দ হচ্ছে। ছোটবেলায় এই শব্দের সঙ্গে কত রকম গান মিশে যেত, এখন যাচ্ছে না। শুধু রজনীর নিঝুম কথাটা এসে মিশেছে। সেলিনা বললেন, ঘুমিয়ে পড়েছ? না। বাকেরকে নিয়ে চিন্তা করতে হবে না, ওর বন্ধু বান্ধবরা ওকে ছাড়িয়ে আনবে। আমি বাকেরকে নিয়ে ভাবছি না।
কি ভাবছো তাহলে? নিজের কথা ভাবছি।